আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকিস্তান থেকে দ্বিতীয় একটি চালানের জিনিস আসার পথে অথবা চলে এসছে এই পর্যন্ত হয়ে গেছে। এখন প্রথম যে চালানটা এসেছিল সেটাতে ছিল শিল্প সামগ্রী, শিল্প আমাদের কাঁচামাল শিল্পের, যেমন গার্মেন্টসের এই কাপড়ের রং এবং অন্যান্য জিনিসপত্র, আর কাঁচ কাঁচ শিল্পের কাঁচ শিল্পের জন্য আমাদের গ্লাস ফ্যাক্টরির জন্য কাঁচ এবং যে র ম্যাটেরিয়ালসগুলা দুবাই থেকে আসছে একই জাহাজে করে। তখন ভারত বলেছিল এই পাকিস্তান থেকে অস্ত্র চলে আসছে। ভারত যে কোনো জিনিসকে এখন শুধু অস্ত্র হিসেবে দেখে এবং হিসেবে দেখে, তাদের একটা সমস্যা এখন বর্তমানে হয়ে গেছে। এখন দ্বিতীয় জাহাজে করে আমাদের খেজুর, রোজার জন্য খেজুর, চাল, ডাল, অন্যান্য যে সামগ্রীগুলা এগুলো আসবে এবং চালও আসার কথা, কিন্তু চাল বলছে যে তাদের উদ্বৃত্ত থাকলে চাল তারা পাঠাবে। ভারত আমাদেরকে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিগত 15-16 বছর ভারত একছত্র আধিপত্য বিরাজ করেছে এই বাংলাদেশে এবং তাদের কলোনিয়াল স্টেট মনে করেছে বাংলাদেশকে। তখন তারা এমন কোনো সেক্টরে তারা সুযোগ সুবিধা নেয় নাই। নামকে হস্তে চট্টগ্রাম বন্দর থেকে মাল গেছে, নামকে হস্তে ট্যাক্স। এখন বর্তমানে ইউনিট সরকার এসে সবগুলা বাতিল করে দিয়েছে এবং বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত ওই সময় করিডোর করার চেষ্টা করছিল, পশ্চিম বাংলা থেকে বাংলাদেশের ভিতর দিয়ে সৈন্য এবং রসদ যেন 7 সিস্টারে যাতায়াত করতে পারে, কিন্তু সেটা এখন বর্তমান ইউনিট সরকার এটা ক্যান্সেল করে দিয়েছে এবং অবৈধ অনেকগুলা চুক্তি করেছে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেই চুক্তিগুলো বাতিল করে দিয়েছে। এখন ভারতের হাতে ঘা লেগেছে এবং প্রত্যেকটা সেক্টরে আমাদের সাথে সে একটা যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি করছে এবং প্রতিবন্ধক সৃষ্টি করছে। কথায় কথায় তাদের নিউজ মিডিয়া, তাদের মোদির গদি মিডিয়া কথায় কথায় বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়, বাংলাদেশের নিশানা থাকবে না পৃথিবীর বুকে। একটা কথা দাদাবাবুদের আমি বলে দিতে চাই, বাংলাদেশের নিশানা থাকবে না, তোমাদের নিশানা কি থাকবে? তোমাদের দুই পাশে তো দুইটা বড় বড় নিউক্লিয়ার স্টেট নিয়ে আসো, তোমাদেরকে চাপের মধ্যে রাখছে। এখন বাংলাদেশ হয়েছে তৃতীয় আরেকটা তোমাদের জন্য। বাংলাদেশ চেয়েছে তোমাদের সাথে সহমর্মিতা, কিন্তু মোদি সেটা করতে দেয়নি। জনধিকৃত হত্যাকারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মোদি বাংলাদেশের কোর্টে আদালতে চেয়েছে শেখ হাসিনাকে, কিন্তু তা সত্ত্বেও মোদি রেখে দিয়েছে তাকে। আর মোদি শুধু দেখে আমাদের এখানে হিন্দু সংখ্যালঘু অত্যাচারটা দেখে খালি। আর বেটা, আমাদের সংখ্যালঘু অত্যাচারের দেখার আগে তোদের ওইখানে যে সংখ্যালঘু, তোরা যে 200-র উপরে মসজিদ অলরেডি ভেঙে ফেলছস, তোরা যে মুসলমানদেরকে অত্যাচার করছস, কাশ্মীরে মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করছে মোদি আর অমিত শাহ। আর মোদিকে তো বলা হয় গুজরাটে কষায় 1000 মানুষ মুসলমানের রক্তে রঞ্জিত এই মোদি, নরেন্দ্র মোদি। সে শুধু সংখ্যালঘু মুসলমানদেরকে কেমনে ভারত থেকে বিতরণ করা যায় এই চিন্তাই আছে হিন্দুত্ববাদী মোদি, কট্টরপন্থী ফ্যাসিস্ট। তো এখন মোদি যে জিনিসগুলা চাচ্ছে সেটা এখন আর হবে না। বাংলাদেশ এখন অস্ত্র কিনছে এবং আশা করে রাফেল ফাইটার প্লেন পাবে পাকিস্তান থেকেও। 1 ইঞ্জিনের ফাইটার প্লেন নিচ্ছে বাংলাদেশ, চীন থেকেও পাচ্ছে বাংলাদেশ ফাইটার প্লেন। অলরেডি কিছু ড্রোন, 6টা না কয়টা ড্রোন পেয়েছে, বাইরে একটা ড্রোন তুরস্ক থেকে। এবং বাংলাদেশে বেশ অনেক ক্ষেপণাস্ত্র মজুদ আছে বাংলাদেশের কাছে। বাংলাদেশের প্রয়োজন আরও ক্ষেপণাস্ত্র। এই দেশে ভারত যেভাবে আফটার পোস্ট হাসিনা মোদি ভারত যেভাবে হুমকি দুমকি দিচ্ছে আমাদের দেশে, সব অস্ত্র আনলা ঠিক আছে, কিন্তু
একটা জিনিস আনতে হবে, সেটা আনলে এই দাদা বাবুদের আওয়াজ মাটিতে পড়ে যাবে, আওয়াজ ক্ষীণ হয়ে যাবে। সেটা হচ্ছে পাকিস্তানের সাথে চুক্তি করে পারমাণবিক অস্ত্র আমাদের এখানে ডিপ্লয় করা। কারণ আমরা পারমাণবিক অস্ত্র বানাতে গেলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেই টেকনোলজিও আমাদের কাছে বর্তমানে নাই। ধরুন আমরা টেকনোলজি পেলাম, কিন্তু আমাদেরকে সেই বোমা বানাইতে অনেক সময়ের ব্যাপার আছে। সেই সময় পর্যন্ত ভারতকে দেওয়া যাবে না। ভারতকে একটা কথা মনে করিয়ে দিই, বাংলাদেশ একা না, বাংলাদেশের সাথে পারমাণবিক শক্তিতে পাকিস্তান আছে, বাংলাদেশের সাথে পারমাণবিক শক্তিতে চীন আছে। এইখানে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তোমার চিকেন নেক শেষ হয়ে যাবে, তোমার সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে তোমার থেকে, পশ্চিমবাংলার একাংশ চলে আসবে বাংলাদেশের, তোমাদের কাশ্মীর অশান্ত হয়ে যাবে, কাশ্মীর স্বাধীনতা তুলেও তোমাদের স্বাধীনতা পাবে কাশ্মীর। তারপর ওইদিকে হচ্ছে জম্মু কাশ্মীরের কথা বলছি আমি, ওইদিকে শিখরা একটা খালিস্তান, একটা স্বাধীন দেশের জন্য আন্দোলন করে যাচ্ছে, সেটাও বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তারপর হায়দ্রাবাদ একটা স্বাধীন দেশ ছিল, সেই হায়দ্রাবাদ আবার ফিরে আসবে আশা করি। হায়দ্রাবাদকে ভেঙে যে তেলেঙ্গানা বিভিন্ন রাজ্যের সাথে মিক্স করে দিয়েছ, ইনশাল্লাহ সেগুলো আবার এক হয়ে আবার হায়দ্রাবাদে চলে আসবে। আর তোমাদের সাথে তো সাউথের স্টেট কর্ণাটকা এবং তামিলনাড়ু, তোমাদের সাথে খুব একটা থাকতে তারা আগ্রহী না, কারণ তারা হিন্দিতে কথা বলে না, তারা হিন্দি ঘৃণা করে, হিন্দিতে কথা বলে না। তো তাদের ইকোনমি অত্যন্ত শক্ত, ভারতের অর্থনীতি তাদের উপর নির্ভর করে। এখন মোদির পায়ের নিচে অনেকটা মাটি নেই, মোদির আশেপাশে কোনো একটা দেশ, প্রতিবেশী কোনো একটা দেশের সাথে মোদির সাথে সম্পর্ক নেই, ভারতের সাথে সম্পর্ক খুব সাপে নেউলে অবস্থা, শত্রু বানিয়ে ফেলেছে। 6-7টা দেশ আছে, তার মধ্যে পাকিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, 7টা দেশ এখানে। আর ওইদিকে হচ্ছে ইন্দোনেশিয়া, আবার হচ্ছে ইরান, তারপর হচ্ছে তুরস্ক, তারপর হচ্ছে কানাডা। এখন আমেরিকাও ডিক্লেয়ার করে দিয়েছে অনিরাপদ একটা দেশ হিসেবে ভারতকে, বিশ্বের মধ্যে অনিরাপদ একটা অসহযোগিতা সম্পন্ন একটা অসহযোগী একটা দেশ হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি আমেরিকা। আর কানাডাতে শিখ নেতার হত্যাকাণ্ডের পিছনে মোদি আর অমিত শাহ জড়িত, জড়িত, এগুলো প্রমাণ পাওয়া গেছে। আমেরিকার শিখ নেতাকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেটা পারে নাই। সেখানেও ওই অজিত দোভালের হাত রয়েছে, বা অজিত দোভালের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়ে আছে, যার কারণে অজিত দোভাল আর তিনবাল এখন ওইখানে আমেরিকাতে পা দেয় না, দিলে সাথে গ্রেপ্তার হবে। তারপর মোদির বন্ধু আদানি, এই আদানি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমেরিকাতে। তো এখন তোমরা নিজেদেরকে বলো, বাংলাদেশের কথা বলো, বাংলাদেশ সংখ্যালঘু অত্যাচার করে। আরে বাবুরে, তোমাদের সংখ্যালঘুর অত্যাচার সারা দুনিয়া জানে, এখন সারা দুনিয়া এখন তোমাদেরকে, এই গত কয়েকদিন আগে সুইজারল্যান্ডের মতো একটা শান্তশিষ্ট দেশ তোমাদেরকে বাণিজ্যে যে সুবিধাতে দিত সেটা ক্যান্সেল করে দিয়েছে। এখন ঠেলাটা বুঝো ভালো করে। আরো সামনে আরো দেশ আসবে ভারত তোমার ইয়েতে, তোমার ভিতরে এখন আওয়াজ শুরু হয়ে গেছে। এই যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী মোদির বিরুদ্ধে চলে গেছে, এবং তারা মুসলমানদের পক্ষে কথা বলছে। এই গত পরশুদিন ভারতের সংসদে অনেক বেশি গন্ডগোল হয়েছে এটা নিয়ে, এই জিনিসটা নিয়ে অনেক বেশি গন্ডগোল হয়েছে ভারতের সংসদে। মোদি এখন ভারতের অর্থনীতি নিম্নমুখী, সর্বকালের ডলারের বিপরীত দিকে গত 3 দিন আগে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ভারতের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, যেহেতু বাংলাদেশ ভারত থেকে কোনো কিছু কিনছে না এবং ভারত বিক্রি করতে পারছে না, এই জন্য ভারতের অর্থনীতি ডলারের বিপরীতে নিচের দিকে নেমে গেছে। কলকাতার অবস্থা খারাপ, কলকাতার মধ্যে নিউ মার্কেটের ব্যবসায়ীদের অবস্থা অনেক খারাপ, ব্যবসা গুটিয়ে দিতে হচ্ছে তাদেরকে। পেঁয়াজের 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা করে পেঁয়াজ এবং আলু বিক্রি হচ্ছে। পেঁয়াজ এবং আলু বাংলাদেশে এক্সপোর্ট করতে না পারে, রপ্তানি করতে না পারে এখন ওগুলা
পৌঁছে যাচ্ছে এবং ওগুলো রাস্তায় ফেলিয়ে দেওয়া হচ্ছে, বিক্ষোভ করছে ভারতের এই পশ্চিমবাংলার ব্যবসায়ীরা, চাষারা, কৃষকরা এই শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ করছে, শুভেন্দুকে খুঁজতেছে। শুভেন্দু পাছার মাংস রাখবে না এরা যদি পেয়ে থাকে। উস্কানি দিয়েছস তুই শুভেন্দু, অনেক বেশি উস্কানি দিয়েছ, সাম্প্রদায়িক উস্কানি। কি লাভ হয়েছে? কোনো লাভ হয় না। তোদের এখানে ইসকন কার্ড ফেলিওর হয়ে গেছে, সংখ্যালঘু কার্ড ফেলিওর হয়ে গেছে, তারপর আরো অনেক কিছু করতে চেয়েছিলে। এই যে ট্রাম্প ক্ষমতায় আসলে, ট্রাম্প মোদির অনেক ভালো বন্ধু, মোদি ট্রাম্পের অনেক ভালো বন্ধু, ইউনুসকে সাহায্য করবে, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসবে। এখন কি হলো, 18,000 না 19,000 ভারতীয়কে ট্রাম্পে ফেরত পাঠাবে, এগুলো ইলিগেল। এখন বাদশা দিছে তোমাদের পাশা দিয়ে, বুঝো ভারত। এর মধ্যে তোমাদের যে দুনিয়াটা, তোমাদের ভারতের দুনিয়াটা কিন্তু সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ভারতবাসীকে এখন মানুষ আর পছন্দ করে না, একটা সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক দেশ হিসেবে মনে করে ভারতবাসীকে। আমি এই কষ্ট করে এই ভিডিওগুলা বানাই এবং বিভিন্ন জায়গায় যাই, গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। আপনারা একটু আমার দিকে খেয়াল রাখবেন এবং লাইক করবেন, আমার চ্যানেলে শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই সাবস্ক্রাইবের ফলে আমার মধ্যে এই কর্মস্পৃহা সামনে আরও ভিডিও বানানোর জন্য বেড়ে যাবে। তো আপনাদের কাছে আশা করি আপনারা আমার লাইক, শেয়ার, বেল আইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার